রাকিব ঘুমিয়েছিল। আর হঠাৎ করেই তার আম্মু এসে রাকিবকে ডাকতে শুরু করলো। তার আম্মুর ডাকাডাকিতে রাকিবের ঘুমটা হলো না। রাকিব ঘুম থেকে উঠে গেল। আর তখন রাকিবের আম্মু রাকিবের বিছানা গুছাতে লাগলো। আর রাকিবকে বলতে লাগলো, কিরে, তুই না তোর নানু বাড়িতে যাবি গ্রামে? তোর ট্রেন কয়টায়? তোর মনে আছে, যদি ট্রেন মিস করিস তাহলে কিন্তু দুদিনের আগে আর ট্রেন পাবি না। কারণ ওইদিকে ট্রেন খুবই কম চলে। এটা তো তুই খুব ভালো করেই জানিস। এটাও কি তোকে বলে দিতে হয়? মা, ট্রেনে করে যেতে হবে এমন তো কোনো কথা নেই। বাস আছে, আর না হলে আমি বাইকে করে চলে যাব। আর আমার তো ইচ্ছে বাইকে করে নানু বাড়িতে যাওয়ার। তুমি আমাকে বাইক কেন নিতে দিচ্ছ না বলো তো? তোর কি মাথা ঠিক আছে? আমি তোকে বাইকে করে যাওয়ার অনুমতি দিব। তুই এটা ভাবলি কি করে? 210 কিলোমিটার আর 210 কিলোমিটার তুই বাইকে করে যাবি? কখনো সম্ভব না। তুই ট্রেনে করে যাবি। আমি তোকে এভাবে ছেড়ে দিতে পারি না। মা, তুমি যে কেন শুধু শুধু আমাকে নিয়ে এত টেনশন করো, আমি সেটাই তো বুঝতে পারি না। আমি কি এখনো ছোট আছি? আমি এখন অনেক বড় হয়ে গেছি। আর ছুটিতে এসেছি, তুমি আমাকে আমার নিজের মতো করে চলতে দিচ্ছ না। ওখানে থাকলেই ভালো থাকতাম। আমি যেটা বলেছি সেটাই, আমার উপর কোনো কথা বলা যাবে না। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। তোর নানু তোকে দেখার জন্য কতদিন ধরে ওয়েট করে আছে। রাকিব মায়ের কথায় তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। ওয়াশরুমে আসার পরে রাকিব যথারীতি ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে যখন রাকিবকে তার আম্মু বলতে লাগলো, শোন, তোর নানু বাড়িতে গিয়ে একদম কোনো ফাজলামি করবি না। কারোর সঙ্গে কেউ যেন তোর নামে আর বদনাম না করতে পারে। এমনিতেই তুই যে সব কাজ করিস, গিয়ে তোকে তো পাঠাতে আমার অনেক ভয় করে এখন। মা, তুমি যে কি বলো না! আমি কি আর আগের মতো আছি? আমি এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাড়াতাড়ি খাবার দাও, না হলে আবার ট্রেন মিস হয়ে যাবে। রাকিব তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো। আর খাবার খেতে খেতে প্রায় 20 মিনিট সময় পার হয়ে গেল। আর রাকিব তার মাকে বিদায় দিয়ে তার মায়ের কাছ থেকে ব্যাগ নিয়ে সোজাসুজি রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে রেলওয়ে স্টেশন চলে এলো। রাকিব রেলওয়ে স্টেশনে আসার পরে ট্রেনের জন্য অপেক্ষা করছে। 5 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসলো। আর রাকিবও তার সিটে গিয়ে বসে পড়লো। সিটে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিল। আর তখনই ট্রেন ছেড়ে দিল। ট্রেন তার আপন গতিতে চলছিল। আর হঠাৎ করেই একটা ছেলে রাকিবের পাশে এসে বসলো। ছেলেটাকে দেখে রাকিবের কেন জানি চেনা চেনা লাগছে, কিন্তু কোথাও যেন দেখেছে সেটা মনে করতে পারছে না রাকিব। আর তখন ছেলেটাও তার দিকে তাকিয়ে আছে। আর তখন কিছুক্ষণ পরেই বুঝতে পারলো এটা তো তার ছোটবেলার বন্ধু শান্ত। দেখে একদমই চেনা যাচ্ছে না। ক্লাস 5-এ একসঙ্গে পড়েছিল। শান্ত রাকিবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে রাকিবকে চিনতে পারলো। আর তখন রাকিবকে বলতে লাগলো, কিরে, তুই এতদিন পরে? আজ কত বছর পর তোর সঙ্গে দেখা। আমি তো তোকে প্রথমে চিনতেই পারছি না। এত বছর পর তোর সঙ্গে দেখা হবে, সত্যি আমি অবাক হয়ে গেছি। আমিও তো বিশ্বাস করতে পারছি না যে তোর সঙ্গে আমার এভাবে দেখা হয়ে যাবে। সবার সঙ্গে আমার কথা হয়, কিন্তু একমাত্র তোর সঙ্গেই আমার কোনো যোগাযোগ ছিল না। তোর চেহারাই আমি ভুলে গেছি। ভাগ্য ভালো তুই চিনতে পেরেছিস আমাকে। তা কেমন আছিস বল? কি করছিস এখন? এই বাবার বিজনেসের মধ্যে সাহায্য করছি। এটা ছাড়া আর কি করব? পড়াশোনা শেষ করলাম, আর সামনে বিয়ে শাদী করব। আর এই কারণেই গ্রামে যাওয়া। এই, তুই তোর নানু বাড়িতে যাচ্ছিস না? তোর নানু বাড়ি তো আমাদের গ্রামেই। হ্যাঁ, নানু বাড়িতে তো সেই ছোটবেলায় গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। সব সময় ঢাকায় থাকতে হতো। তোর নাম্বার অনেকের কাছে চেয়েছিলাম, কিন্তু কেউ তোর নাম্বার জানে না। তুই কোথায় ছিলি এতদিন? পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছিলাম, আর বিদেশ থেকে ফিরেছি মাত্র কয়েক মাস হলো। আর বিদেশ থেকে ফিরেই সরাসরি বাবার অফিসে জয়েন করেছি। আর এখন একটু গ্রামে বাড়িতে বেড়াতে যাচ্ছি। গ্রামে কিছু জমি নিয়ে ঝামেলা চলছে, ওটা মিটমাট করতে হবে। যদি ওই রকম মেয়ে পাই তাহলে বিয়ে করে নেব। এমনিতেও আমি নানু বাড়িতে যাওয়ার পরে তোর খোঁজ নিতাম। এটাই ইচ্ছা ছিল যে গ্রামে গিয়েই তোর ব্যাপারে খোঁজ নেওয়া যাবে, কারণ এমনিতে তো কারো কাছ থেকে খোঁজ খবর পেলাম না। যাক, ভালোই হলো, দুজনে খুব ভালো সময় কাটাতে পারবো।
তা তুই কি করছিস? এখন নিশ্চয়ই বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে নাকি ভাই? আমরা নিজেরই পিছিয়ে আছি, তুই অনেক আগিয়ে গেছিস, দেখি বোঝা যাচ্ছে। আরে না, এখনো পর্যন্ত বিয়ে করিনি। ছোট্ট একটা চাকরি করছি, প্লাস ফ্যামিলিটাকে একটু উপরের দিকে নেওয়ার চেষ্টা করছি। এটা ছাড়া আর কিছু না। বিয়ে শাদী এখন করার কোনো চিন্তা ভাবনা নেই। ও আচ্ছা, এখন পর্যন্ত বিয়ে করিসনি কেন? বয়স তো আর কম হলো না, এবার বিয়েটা করে নে, না হলে কিন্তু ভালো মেয়ে খুঁজে পাবি না। আর রাকিব আর শান্ত কথা বলতে লাগলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর প্রায় 7 ঘন্টা জার্নি করার পরে রাকিব তার নানু বাড়ির রেল স্টেশনে এসে পৌঁছলো। রেল স্টেশন থেকে সোজা একটা সিএনজি নিল রাকিব। আর সিএনজি নিয়ে রাকিব শান্তকে বিদায় দিল, কারণ শান্তর গ্রাম অন্যটা। যদিও তেমন একটা দূর নয়, খুব কাছাকাছি। শান্ত তার বাড়িতে চলে গেল। আর রাকিব একটা সিএনজি নিয়ে তার নানু বাড়ির উদ্দেশ্যে যেতে শুরু করলো। গ্রামের ছোট ছোট রাস্তাগুলো এখন পাকা হয়ে গেছে, তাই এখানে সিএনজি অটো খুবই পাওয়া যায়। এখন আর আগের মতো মাটির রাস্তা দেখতে পাওয়া যায় না, তবে কিছু কিছু জায়গায় মাটির রাস্তা রয়েছে। গ্রামের প্রকৃতি দেখতে দেখতে চলে আসলো রাকিব। একটা মোড়ে এসে নেমে পড়লো। আর নেমে পড়ার পরেই মাগরিবের আজান দিয়ে দিল। রাকিব তার ব্যাগগুলো নিয়ে একটা মসজিদে চলে আসলো। আর মসজিদে আসার পরে নামাজ আদায় করে আবারও যেতে শুরু করলো তার নানু বাড়িতে। মোড় থেকে মাত্র 10 মিনিট লাগে তার নানু বাড়িতে যাওয়ার জন্য। রাকিব তার নানু বাড়িতে চলে আসলো। তার নানু বাড়িতে আসার পরে নানুকে দেখিয়ে রাকিব সালাম দিল। তার নানু তখন রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। খুব ছোটবেলায় রাকিবকে দেখেছিল, পরে আর তার সঙ্গে দেখা হয়নি। রাকিব অন্য একটা জায়গায় থাকতো, আর মা বাবা আসতো, কিন্তু রাকিবের সঙ্গে কখনোই দেখা হয়নি। প্রায় তার সঙ্গে 7-8 বছর পরে দেখা হয়েছে রাকিবের নানুর। নানু তখন রাকিবকে বলতে লাগলো, তুই এত বছর পরে এসেছিস, আজ কত বছর পরে তোকে দেখলাম, আমার মনটা শান্ত হয়ে গেল। এত বছর পর আমাকে ছাড়া কিভাবে থাকতে পারলি বলতো? আমার কথা কি তোর একটুও মনে হয়নি? নাকি এই বুড়িকে একবারও ভুলে গিয়েছিলি, আর কখনো আসবি না বলেছিলি? কেন, তোর কি হয়েছে? আমরা কি তোর সঙ্গে কোনো কিছু করেছি যে তুই আমাদের উপর রাগ অভিমান করে কিভাবে এত বছর থেকেছিস? আরে নানু, তুমি এসব কি বলছো? আমি তো পড়াশোনা করার জন্য মেসে থাকতাম। আর তুমি জানোই তো, পড়াশোনার কারণে কখনো গ্রামে আসা হয়ে ওঠেনি। ওই যে ক্লাস 9-এ এসেছিলাম, এরপর থেকে তো আর কখনো এখানে আসা হয়নি। আর তুমিও তো আমাদের ঢাকায় কখনোই যাওনি, তাই তোমার আমার সঙ্গে সময় কখনো মেলেনি। এবার থেকে আমি এখানে থাকার চিন্তা ভাবনা করছি। তোর মতো পাষাণ যদি আমি হতে পারতাম তাহলে তো ভালোই হতো। আমি তো তোদেরকে ছাড়া ভালো থাকতে পারি না। ওদেরকে না দেখলে আমার কেমন যেন লাগে। আচ্ছা আয়, ভেতরে আয়। তোকে এত বছর পরে পেয়ে সবাই অনেক খুশি হয়ে যাবে। আমি কাউকে বলিনি যে তুই আসবি, সবাই আজকে আছে। রাকিব তার নানুর সঙ্গে ভেতরে চলে গেল। আর ভেতরে যাওয়ার পরে দেখতে পারলো তার 2টা মামা এবং তার খালা সকলে বসে বাড়িতে আলোচনা করছে। হয়তো একই সঙ্গে সবাই গল্প করছিল। আর রাকিবকে দেখে সবাই তাকিয়ে রইল। তার চোখটা একটা মেয়ের উপর পড়লো। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। রাকিব সবার দিকে তাকিয়েছিল, আর হঠাৎ করেই ওই মেয়েটার দিকে রাকিবের চোখ পড়ে যায়। মেয়েটাও রাকিবের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। রাকিব সবার সঙ্গে কথা বলছিল আর মেয়েটার দিকে তাকিয়েছিল। আর তখন রাকিবের মামা রাকিবকে বলতে লাগলো, আরে মা, তুমি কি শাহরিয়ারকে এভাবে এখানে দাঁড়িয়ে রাখবে নাকি? যাও, শাহরিয়ারের জন্য কোনো কিছু নিয়ে এসো। এই কে, কোথায় আছো? শাহরিয়ারের জন্য খাবার দাও, ও অনেকটা জার্নি করে এসেছে, পরে গল্প করা যাবে, এখন আর গল্প করা লাগবে না। নীলামা, তুই শাহরিয়ারকে একটা রুম দেখিয়ে দে। রাকিবের মামা এই কথা বলার পরেই ওই সুন্দরী মেয়েটা রাকিবের ব্যাগ হাতে নিল। বুঝতে পারলো এটাই রাকিবের মামার মেয়ে। রাকিব মেয়েটার পেছনে যেতে লাগলো। মেয়েটার নামটাও অনেক সুন্দর, নীলা। তবে আগে কখনো দেখেনি। মনে হয় ছোটবেলায় যদিও কয়েকবার এসেছে, কিন্তু মেয়েটাকে কখনোই দেখেনি। তবে মেয়েটা রাকিবের প্রায় না হলেও 3-4 বছরের বড় হবে। রাকিবকে একটা রুমে নিয়ে আসা হলো। আর রাকিব রুমে এসেই গায়ে দিয়ে দিল। আর তখন নীলা রাকিবকে বলতে লাগলো, তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলিস, আমি ব্যবস্থা করে দিব। আর শোন, এখন ফ্রেশ হয়ে নে, আর আমি খাবারের জন্য ব্যবস্থা করছি। আচ্ছা, আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। আমি তো এর আগেও নানু বাড়িতে এসেছিলাম, এর আগে তো আপনাকে কখনো দেখিনি। আপনি কোথায় ছিলেন? আপনি কি ওই নীলা
যার কথা মা আমাকে প্রায় প্রায় বলতো? আমি ছোটবেলায় নানুর কাছে ছিলাম, আর নানুর কাছে মানুষ হয়েছি, আর এখানে খুব কম আসতাম। তার জন্য হয়তো আমাকে কখনো দেখা হয়নি তোর, কিন্তু আমি তোকে খুব ভালো করেই চিনি। বাহ, আমি কাউকে চিনি না আর কেউ আমাকে খুব ভালো মতো চেনেন, এই বিষয়টা ভালো। তবে মা মনে হয় আমাকে একবার ছবি দেখিয়েছিল আপনার। আমাকে আপনি আপনি করে বলার দরকার নেই, আমাকে আপু বলে ডাকিস তুই। আমার 3-4 বছরের ছোট হবি, বুঝতে পেরেছিস? এখন যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, পরে গল্প করা যাবে। এই বলে নীলা চলে গেল। নীলা চলে যাওয়ার পরে ফ্রেশ হয়ে নিল রাকিব। আসলে নীলারা দুই বোন। রাকিব শুধু তার ছোট বোনটাকে দেখেছে। তার ছোট বোনের নাম হচ্ছে তৃষা। তৃষার সঙ্গে রাকিবের প্রায় প্রায় কথা হতো। তার মাকে যখন কল দিত তখন রাকিবও কথা বলতো, কিন্তু নীলার সঙ্গে রাকিবের কখনো সামনাসামনি দেখা হয়নি বা কথাও হয়নি। সে তার নানু বাড়িতে মানুষ হয়েছে, সেই কারণেই তার সঙ্গে রাকিবের কোনো যোগাযোগ নেই। রাকিব তাকে চেনে না, কিন্তু সে রাকিবকে কখনো দেখেছে হয়তো মোবাইলে। রাকিব ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। সবাই খাওয়ার জন্য এসেছে। আজকে হয়তো কোনো স্পেশাল ছিল, তাই হয়তো এমন রান্না করা হয়েছে। রাকিব জিজ্ঞেস করতে লাগলো, আর তখন রাকিবের মামি রাকিবকে বলতে লাগলো, আরে তুমি কি মনে করেছো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান? আরে না, তেমন কোনো অনুষ্ঠান নেই। আজকে নীলাকে দেখতে এসেছিল, তার জন্যই আর কি সবাই একসঙ্গে হয়েছে। না হলে তো তুমি সবাইকে একসাথে পেতে না। আর তুমি যে আসবে এটা তোমার নানু আমাদেরকে বলেইনি। আমরা তো পুরোই সারপ্রাইজ হয়ে গেছি এত বছর পর তোমাকে পেয়ে। আসলে আমি সবাইকে বলতে নিষেধ করেছিলাম। আমি চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে ভালোই হলো আজকের দিনটা, আর বিকেলবেলা আসলে তো নীলাপুর অপু হাজবেন্ডকে দেখতে পেতাম। কি নীলা আপু বিয়ে শাদী করে ফেলবে? আর কোনো কথা বললো না। আমি সবার সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে আমি সবার সঙ্গে অনেক গল্প করলাম, আর রাত 12টায় আমি রুমে আসলাম ঘুমানোর জন্য। আর তখনই তিশা আসলো। তিশা আসার পরে তখন আমাকে বলতে লাগলো, তুমি বাড়িতে আসলে সবার সঙ্গে কথা বললে, কিন্তু আমার সঙ্গে একটা বারও কথা বললে না। আমি কথা বলতে চাইলাম, তুমি আমাকে কোনো পাত্তাই দিলে না। তুমি আমাকে এরকম অবহেলা করছো কি ভাইয়া? আমি তোমাকে অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি যে সবার মতো হয়ে যাবে এটা আমার সত্যি ভাবনার বাইরে ছিল। তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, তুমি তোমার মতো থাকো, আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস? তোর সঙ্গে তো আলাদাভাবে কথা বলা লাগবে, তার জন্যই তো কথা বলিনি। আর দেখছিস তো সবার সঙ্গে কথা বলছি, আর এখানের মধ্যে তোর সঙ্গে কিভাবে কথা বলি। আচ্ছা শোন, তারপর বল, তোর কি অবস্থা এখন? কোন ক্লাসে পড়াশোনা করছিস? আমি এবার ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়েছি। জানো, আমাদের কলেজ অনেক সুন্দর। তোমাকে কালকে আমাদের কলেজে নিয়ে যাব, দেখবে তোমার ভালো লাগবে। এ গ্রামে এত সুন্দর কলেজ হয়েছে, আমরা এখন অনেকটা উন্নত হয়ে গেছি, বুঝতে পারছো? তোমাদের ঢাকা শহরের মতো। যাক, ভালোই হলো। ঠিক আছে যা, এখন অনেক রাত হয়েছে, আমিও ঘুমাই। আমি অনেক জার্নি করে এসেছি। আর শোন, তোর জন্য অনেক চকলেট নিয়ে এসেছি। ওই ব্যাগে দেখ আছে ওইগুলো, তুই খাবি আর কয়েকটা নীলা আপুকে দিয়ে দিস। তৃষা যখনই রাকিবের ব্যাগে হাত দিল তখনই নীলা চলে আসলো। আর নীলা আসার পরে চকলেটগুলো তৃষার হাত থেকে ছো মেরে নিয়ে গেল। আর চকলেট নিয়ে যাওয়ার পরে তৃষা নীলার পেছনে দৌড়াতে শুরু করলো। রাকিব ওদের কাণ্ড দেখে হাসতে শুরু করলো। আর রাকিব এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারলো না। সকালবেলা রাকিব খেয়াল করলো কেউ রাকিবকে পানি দিচ্ছে। আর রাকিব উঠে দেখলো নীলা জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজাজটা পুরো খারাপ হয়ে গেল রাকিবের। এত সকালে কেউ ঘুম থেকে কেন তুলবে? রাকিব নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি আমাকে এত সকালে ঘুম থেকে কেন জাগালে? আমি তো আরো ঘুমাবো। আমি এত সকালে ঘুম থেকে উঠি না, বুঝতে পেরেছো? যাও, তুমিও ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। হারামি, কয়টা বাজে তুই দেখেছিস? সকাল 10টা বেজে গেছে। তোর জন্য সকলেই বসে আছে না খেয়ে, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কতবার তোকে তিশা ডেকে গেল, তুটলি না, তাই তো বাধ্য হয়ে পানি ঢালতে আসলাম আমি। রাকিব মোবাইলটা হাতে নিয়ে দেখলো 10টা বেজে গেছে। তারপর রাকিব তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে তার নানু তখন বলতে লাগলো, কিরে, তোর মতো ছেলে এত সকাল পর্যন্ত ঘুমায় নাকি? তোর জন্য সকলে অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করছে।
কতবার ডেকে আসলাম আমি, তবুও তুই উঠলি না। এত ঘুমাতে হয় নাকি তোর? আসলে নানু, কালকে জার্নি করে এসেছি তো, তার জন্য হয়তো এমনটা লাগছে। আমি এমনিতেও বেশি ঘুমাই না। আচ্ছা তাড়াতাড়ি খাবার দাও, আমার আসলেই অনেক বেশি খিদে পেয়েছে। ঘুমিয়ে সময় তো আর খিদা লাগে না, কিন্তু ঘুম থেকে উঠলে তো খিদা লাগে, বুঝতে পারছো? সকলের সঙ্গে খাবার খেতে লাগলো রাকিব। আর এইভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। খাবার খাওয়ার পরে রাকিব বাড়ি থেকে বের হলো, সঙ্গে নীলাপু আছে। রাকিবের সাথে তৃষা আসতে চেয়েছিল, আর তখন নীলাপু বলতে লাগলো, তুই ছোট ছোটর মতো থাকবি, তুই কোনো বড়দের সঙ্গে যাবি, আমি অন্য একটা কাজে যাব, আমি অন্য একটা জায়গায় যাব, সার আর কে নিয়ে। তোর যাওয়া লাগবে না, তুই বাড়িতেই থাক। এত ঘোরাঘুরি কেন, এত ঘোরাঘুরি কেন করা লাগবে তোর? সারাদিন ঘোরাঘুরি করিস, তোর হয় না? তুইও তো ঘোরাঘুরি করিস, আমি কি তোকে কোনো কিছু বলি? আমি শাহরিয়া ভাইয়াকে নিয়ে আমার কলেজে যাব, আবার কলেজ দেখাতে। তুই প্লিজ বাসায় থাক, এতদিন পরে ভাইয়া এসেছে। দেখ, বেশি কথা বলবি না, চুপচাপ যেটা বলেছি সেটা কর। যা রুমে যা, তোর বের হওয়ার দরকার নেই। আর আজকে কলেজে যাবি মানে ভর্তি হওয়ার পর থেকে মনে হয় না তো 3-4 দিনের বেশি গেছিস। আর আজকে কলেজে কি এমন প্রয়োজন যে কলেজে যাবি? আমার কলেজ নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমি কলেজে যাব কি যাব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। তোর এত রাগ করানোর লাগবে না, তুই তোর নিজের চিন্তা কর। ওয়েট ওয়েট, তোমরা দুজনে মিলে এরকম ঝগড়া করো না। তোমার সঙ্গে কলেজে কালকে যাব, ঠিক আছে? তুমি আজকে কলেজে চলে যাও, কলেজ ফাঁকি দিও না, বুঝতে পেরেছো? তৃষা রাকিবের কথায় কলেজ চলে গেল। আর এদিকে নীলাপু রাকিবকে নিয়ে হাঁটতে লাগলো। নীলার সঙ্গে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে রাকিবের। রাকিবের কেন জানি নীলাপুকে রাকিবের ভালো লেগে গেছে। নীলাপুর দিকে বারবার তাকাচ্ছে রাকিব। নীলাও হয়তো কিছুটা খেয়াল করেছেন, কিন্তু রাকিবকে সরাসরি কোনো কিছু বলতে পারছে না। রাকিবও কোনো কিছু বলছে না। নীলার সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর কিছু দূর যাওয়ার পরেই তখন নীলা বলতে লাগলো রাকিবকে, তখন কি করছিস? ঢাকায় বসে বসে খাচ্ছিস নাকি কোনো চাকরি বাকরি কোনো কিছু হয়েছে? ঢাকা শহরে তো একটা সমস্যা, পড়াশোনা শেষ করে চাকরির পেছনে দৌড়াতে হয়। পড়াশোনা শেষ করলাম, পড়াশোনা শেষ করার পরে এখন ছোট্ট একটা চাকরি করছি, পাশাপাশি অন্য একটা চাকরির জন্য ট্রাই করছি। আর তুমি কি করছো? আমার ব্যাপারে না চাইলেও চলবে তোর, তবে এটা জেনে রাখ, আমার পড়াশোনা শেষ, এখন বিয়ে করব, বিয়ে করে সংসার সামলাবো, এটাই চিন্তা ভাবনা করছি। তোমার তো আরো অনেক বছর আগে বিয়ে করার কথা, তুমি এখনো বিয়ে না করে বসে আছো কেন? বয়স তো আর কম হলো না, পরে দেখবে বিয়ে করার জন্য কোনো ছেলেই পাবে না। তখন শেষ পর্যন্ত 60 বছর 70 বছরের বুড়ো লোককে বিয়ে করতে হবে। থাক, আর বক্তব্য দেয়া লাগবে না, আমার যখন সময় হবে তখনই আমি বিয়ে করব। তা তোর ব্যবস্থা কি? তা তোর অবস্থা কি? বিয়ে শাদী করবি নাকি তুই গ্রামে এসেছিস বিয়ে করার জন্যই? তোমার কেন এমনটা মনে হলো? শুধু শুধু তুই উল্টাপাল্টা কথা বলো। আচ্ছা আমরা ওদিকে কোথায় যাচ্ছি? ওদিকে তো আমি কোনো কিছুই চিনি না। যদি একবার হারিয়ে যাই আমি তখন কিভাবে বের হব? আমি লোকজনকে জিজ্ঞাসা করতে পারবো না লজ্জার কারণে, কারণ নিজের নানু বাড়ি চিনব না। আবার এটা যদি মানুষ জানে তাহলে হাসাহাসি করবে। আমি তোর পাশে আছি, আমাকে দিয়ে তোর ভরসা লাগছে না, এটা কোনো কথা বললি? এদিকে একটা সুন্দর জায়গা আছে, ওখানে বসে গল্প করি, চল, সময়টা খুব ভালো কাটবে। রাকিব গ্রামের আলপথ দিয়ে হেঁটে যাচ্ছিল নীলার সঙ্গে। নীলার সঙ্গে হাঁটতে অনেক বেশি ভালো লাগছে রাকিবের, যেটা বলে বোঝানো সম্ভব নয়। নীলার সঙ্গে গল্প করছিল, আর কিভাবে যে সময়টা পার হয়ে দুপুর হয়ে গেল বুঝতেই পারলো না রাকিব। দুপুরবেলা বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে গোসল করে খাবার খেয়ে নিল রাকিব। আর খাবার খাওয়ার পরে বিছানায় শুয়ে পড়লো। আর তখনই তৃষা চলে আসলো। আসার পরে রাকিবকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো কেন? তুমি সকালবেলা আপুর সঙ্গে ঘুরতে গিয়েছো, এখন আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে? আমি কিন্তু তোমার কথায় কলেজে গিয়েছিলাম, আর কলেজে ক্লাস করে তারপরে একটু আগে এসেছি। তুমি এখন আমাকে নিয়ে ঘুরতে যাবে? যদি আমাকে সঙ্গে ঘুরতে না না যাও তাহলে কিন্তু আমি তোমার খবর করে ছাড়বো। আরে কি যন্ত্রণা! আমি তো একটু আগে ঘুরে তারপরে আসলাম, এখন আমি কোথাও যেতে পারবো না। আমার পা ব্যথা করছে, হাঁটতে হাঁটতে
বিকেলবেলা না হয়ে যাব। আর এখন দুপুরবেলা কি কেউ কি ঘুরতে যায়? আর আমাকে কি পাগল কামড়িয়েছে যে তোকে নিয়ে এখন ঘুরতে যাব? এখন ঘুরতে গেলে নানু বকা দেবে, তাই এখন যেতে পারবো না, বিকালে দেখা যাবে। তাহলে তুমি সকালবেলা কেন গিয়েছিলে? খাওয়ার পরেও তো গিয়েছিলে, তখন তো কোনো সমস্যা হয়নি, এখন কেন সমস্যা হবে? না, আমি যেটা বলছি সেটাই করবেন, আমার উপর কোনো কথা বলা চলবে না। রাকিব আর কোনো কথা বলতে পারলো না। এই মেয়ের সঙ্গে কোনো কথা বললে এই মেয়ে পুরো মাথা কিনে নেবে। রাকিব তাড়াতাড়ি করে তার নানুর কাছে চলে আসলো। নানুর কাছে আসার পরে অনেকে বলল, রাকিবের নানু উল্টো তাকে বকা দিতে শুরু করলো। এখন যাওয়া যাবে না। আর তৃষা কিছুটা রাগী দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে এখান থেকে চলে গেল। আরো চলে যাওয়ার পরে রাকিব এদিকে শুয়ে পড়লো। আর শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। আর ঘুম থেকে উঠে দেখলো বিকেল 4টা বাজে। আর তৃষা রাকিবের পাশে এসে বসে আছে। আর রাকিবের দিকে হয়তো এতক্ষণ তাকিয়েছিল। রাকিব অবাক হয়ে গেল, তৃষা রাকিবের পাশে বসে এভাবে রাকিবের দিকে তাকিয়েছিল কেন? আর রাকিব চোখ মেলতেই তখন তৃষা রাকিবকে বলতে লাগলো, আসলে আমি মাত্র এসেছি তোমাকে ডাকার জন্য, তোমাকে নিয়ে বাইরে বের হবো তো সেই জন্য। দেখো আমি রেডি হয়ে বসে আছি, আর এইমাত্র ডাক দিব আর তখনই তোমার চোখ খুললো, বুঝতে পারছো? ও আচ্ছা ঠিক আছে, তুই 5 মিনিট ওয়েট কর, আমি এখনই ফ্রেশ হয়ে তারপরে আসছি। এইভাবে হেঁটে হেঁটে ঘোরাফেরা করতে একদম ভালো লাগছে না। একটা বাইক হলে ভালো হতো। আমিও তো আমার বাইকটা রেখে এসেছি, আম্মু বাইক আমাকে নিয়ে আসতে দেয়নি। এত দূরের রাস্তা বাইকে করে আসা যাবে না, এই কারণে। সমস্যা নেই, আমার বাবার আছে তো, বাবারটা নিয়ে যাব, কোনো চিন্তা করো না। বাইকে করে ঘুরতে গ্রামে অনেক বেশি ভালো লাগবে তোমার, দেখবে তোমার মনটাও অনেক ভালো হয়ে যাবে। আর বিকেলবেলা এমনিতেও অনেক বেশি সুন্দর লাগে সবকিছু। তুই তো অনেক বড় বড় কথা বলিস, তোর কথাগুলো শুনে আমার কেমন যেন মাথার উপর দিয়ে যায়। তুই এত বড় বড় কথা কিভাবে শিখলি? সেই তো পিচ্চি ছিলি, এখন সবকিছু শিখে গিয়েছিস। আমি বাহিরে চলে আসলাম রেডি হয়ে, আর বাহিরে এসে দেখলাম মামার বাইক রাখা আছে। আর মামা তখন আমাকে বলতে লাগলো, শাওরিয়ার যাও, বাইকে করে ঘুরে আসো, আমার ভালো লাগবে। আর শোনো, বেশি দূর যেও না, কারণ তুমি তো রাস্তা চেনো না, তিশার সঙ্গে যেও। ঠিক আছে মামা। আমি তিশার জন্য ওয়েট করে আছি। আর কিছুক্ষণ পরে তিশা শাড়ি পরে আমার সামনে চলে আসলো। একটু আগে তো অন্য কিছু পরনে ছিল, এখন আবার শাড়ি। এই মুহূর্তের মধ্যে ভাবা যায় এগুলো? রাকিব বাইক স্টার্ট দিল। আর বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই নীলা কোথা থেকে দৌড়ে রাকিবের কাছে চলে আসলো। আর নীলা দৌড়ে আসার পরে বাইকের সামনে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারলো না নীলা হঠাৎ করে এইভাবে রেগে গেল কেন। রাকিব তো কোনো কিছুই করেনি। এই দুই বোনের যে কি হয় মাঝে মাঝে রাকিব কোনো কিছুই বুঝতে পারে না। বাড়িতে আসার পর পরই দুই বোন রাকিবের পেছনে লেগে আছে। ও রাকিবকে নিয়ে ঘুরতে যাবে, ও রাকিবকে নিয়ে ঘুরতে যাবে। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে রাকিবের। এখন কোনো কিছুই অতিরিক্ত ভালো না। নীলা রাকিবের দিকে তাকিয়েছিল। আর তখন তৃষা বলতে লাগলো, কি ব্যাপার নীলা আপু, তুই এভাবে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? তুই সকালবেলা ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলি, আমি তোর কোনো কিচ্ছু বলিনি। আমি তোর কথাই পুরো কলেজে চলে গিয়েছি। এখন আমি তোর কোনো কথা শুনছি না। এখন আমি ভাইয়ার সঙ্গে বাইকে করে ঘুরতে যাব, তুই বাসায় থাকবি, বুঝতে পারছিস? ঠিক আছে যাও। আর শাহরিয়ার বেশিক্ষণ থাকবে না কিন্তু, তাকে বাসায় পাঠিয়ে দিবি। তোর সঙ্গে ঘুরতে যাওয়ার একদম মানায় না তোর। তুই শুধু আমার সঙ্গে বের হবি। তো যদি কোনো জায়গায় যেতে ইচ্ছা করে, বুঝতে পেরেছিস, ওকে একটু সামনে থেকে ঘুরিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে যা। রাকিব কোনো কিছু বললো না। রাকিব বাইক স্টার্ট দিল। আর তখন পেছন থেকে তৃষা রাকিবকে কোমর জড়িয়ে ধরেছে। রাকিবের কেমন যেন লাগছে। আজ পর্যন্ত কোনো মেয়ে রাকিবকে এইভাবে ধরেনি। আর ওইদিকে নীলা রাগে কটমট করছে। নীলা তখন মনে মনে বলতে লাগলো, ছেলেটাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর শেষ পর্যন্ত আমার ভালোবাসা এভাবে শেষ হয়ে যাবে, তাও আবার নিজের চোখের সামনে, নিজের বোনের জন্য। আমি তো তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে তো কোনোভাবে বুঝতে চাইছে না। আরে আমি তোর সিনিয়র, আমি কি করে তোকে মনে কথাটা বলি? তুই তো আমার কিছুটা কথা বুঝতে পারছিস। আমি জানি তুই আমাকে পছন্দ করে,
কিন্তু এভাবে না বললে তো আর হবে না। আর এদিকে তিশা যেভাবে শাহরিয়ার দিকে আগাচ্ছে, আমার তো মনে হয় তিশাও শাহরিয়ারকে ভালোবাসে। শেষে কি না দুই বোন একজনকে ভালোবেসে ফেললাম। ধর, এটা কি করলাম না। যেভাবেই হোক তিশাকে শাহরিয়ার জীবন থেকে সরাতে হবে। তিশা কোনো ভুল করার আগেই আমাকে কোনো কিছু করতে হবে, তাহলে তিশা কোনো কিছু করতে পারবে না। শাহরিয়ারকে যে করে হোক আমার মনের কথাটা বোঝাতে হবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আমি যে তাকে নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। ছোটবেলা থেকে সবসময় স্বপ্ন দেখতাম তাকে নিয়ে, আর তার জন্যই তো কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলিনি, প্রেম করিনি, শুধুমাত্র তোর অপেক্ষা করেছিলাম। যেদিন বাবার মুখ থেকে শুনেছিলাম আমাদের বিয়ে ঠিক করা আছে, তার প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করছিল। এত বছর ইচ্ছে করে আমি তার সামনে আসিনি। আমি এগুলো মনে মনে ভাবতে লাগলাম। রাকিব এবং তৃষা দুজনেই ঘোরাঘুরি করতে লাগলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় রাকিব এবং তৃষা বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পরই নীলা তখন তৃষাকে নিয়ে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে একটা থাপ্পড় দেয়, আর থাপ্পড়টা খুবই লেগেছে। আর তখন তৃষা তার গালে হাত দিয়ে নীলার দিকে তাকায়। আর নীলার দিকে তাকানোর সময় নীলা তখন রেগে গিয়ে তৃষাকে বলতে লাগলো, তুই আমার ছোট বোন বলে তোকে আমি কোনো কিছু বলবো না, এটা যদি ভেবে থাকিস তাহলে তুই ভুল করছিস। একটা ছেলের সঙ্গে এভাবে বসতে তো লজ্জা করেনি? কিভাবে বুঝতে পারলি এভাবে? তুই এগুলো কেন বলছিস? যেখানে অন্য কেউ কিছু বলছে না সেখানে তুই এত কেন রিয়েক্ট করছিস? আমি কখন থেকে দেখছি তুই আমার সঙ্গে কেমন যেন হিংসামি করে কথা বলছিস। তো আমি হিংসামি করে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তুই এভাবে রাকিবের সঙ্গে লেগে থাকিস। আমি রাকিব ভাইয়াকে ভালোবাসি, তার জন্যই আমি রাকিব ভাইয়ের সঙ্গে থাকি। তোর এত মাথা ব্যথা কেন? তুই বিয়ে করবি আর এই বাড়ি থেকে চলে যাবি, আর আমি শুধু রাকিব ভাইয়াকে বিয়ে করব। আমি জানি সেও আমাকে ভালোবাসে, কারণ আমি তার সঙ্গে প্রায়ই কথা বলতাম। এটা তো তুই জানতি না। নীলা আর কোনো কিছু বলতে পারলো না। নীলা তখন রুম থেকে বেরিয়ে যায় রাগে কটমট করতে করতে। আর এদিকে রাকিব তার রুমে ফ্রেশ হচ্ছিল। আর হঠাৎ করেই নীলা রাকিবের রুমে প্রবেশ করলো। আর রাকিবের রুমে প্রবেশ করার পরে দেখতে পারলো রাকিব ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। আর এদিকে নীলা চুপচাপ বিছানার উপর বসে আছে। আর রাকিব ফ্রেশ হয়ে এসে দেখতে পারলো নীলা চুপচাপ তার খাটের উপর বসে আছে। আর তখন রাকিব প্রশ্ন করতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে রেগে আছো কেন? তোমার কি কোনো কিছু হয়েছে? কোনো কিছু হয়ে গেলে আমাকে বলতে পারো, দেখি তোমার মনের কোনো সমাধান করতে পারি কিনা। আচ্ছা, তুমি কি তিশার সঙ্গে প্রায় প্রায় কথা বলতে? তুমি কি তার সঙ্গে কি হিসেবে কথা বলতে একবার বলতে পারবে প্লিজ? আর আমার তেমন কোনো কিছুই হয়নি, এমনিতেই মনটা ভালো লাগছে না। কিভাবে কথা বলতাম মানে? তৃষা মায়ের কাছে কল দিত, আর মাঝে মাঝে মা আমাকে এমনিতেই কথা বলার জন্য দিত। তাই 2-1 মিনিট ভালো মন্দ জিজ্ঞাসা করেন, কল কেটে দিতাম। আর তাকে তো আমি আমার নিজের ছোট বোনের মতোই মনে করি। এটা ছাড়া তো আর বেশি কিছু না। কেন তুমি এসব বলছো কেন? নীলা আর কোনো কিছু বলতো না। নীলা চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আর নীলা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে রাকিব চুপচাপ শুয়ে পড়ল, কারণ এসব কিছু তার একদমই ভালো লাগে না। রাকিব শুয়ে শুয়ে মোবাইল চাপছিল। আর তখনই তার মায়ের নাম্বার থেকে কল আসে। আর রাকিব কলটা রিসিভ করলো। রাকিব কলটা রিসিভ করার পরেই ওপাশ থেকে তার মা তাকে বলতে লাগলো, কিরে, তুই দেখছি আমাকে ভুলে গিয়েছিস। আমি জানতাম তো তুই তোর নানু বাড়িতে গিয়ে আমাকে ভুলেই যাবে। আমাকে তো তোর একটু মনে পড়ে না। আমি নিজে থেকে তোকে কল দিলাম, তুই একবার আমাকে কল দিয়েছিলি তোর নানু বাড়িতে যাওয়ার পরে। আসলে মা, সবার সঙ্গে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, এখন তোমার কথা মনে ছিল না। আমার আসলে কত বছর পরে নানু বাড়িতে এসেছি। থাক, আর কোনো কথা বলতে হবে না, বুঝেছি। তুই এখন আমার পর হয়ে গিয়েছিস। তা ওখানে কি থাকবি নাকি এবার ঢাকায় আসবি? না, এখন আসার কোনো ইচ্ছে নেই। আপাতত এখানেই থাকার ইচ্ছা আছে। এখানে কিছুদিন ঘোরাফেরা করব, তারপরে এসে বাবার ব্যবসা সামলাবো। এটাই প্ল্যান মাথার মধ্যে, তাছাড়া আর কোনো প্ল্যান নেই। আমার মাথায় একটা প্ল্যান আছে। শোন, তোকে তো আমি বলেছিলাম তোর সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিক করা আছে, কিন্তু মেয়েটা কি, তার পরিচয় তোকে আমি কোনো কিছুই কোনোদিনও বলিনি। তুইও কোনোদিনও কথা বলিসনি এ ব্যাপারে।
আর এই জন্য ছোটবেলা থেকে তোকে সাবধান করেছিলাম যে কারোর সঙ্গে রিলেশনে না জড়াতে। কথাটা মনে আছে তো তোর? হ্যাঁ মা, এগুলো আবার নতুন করে বলার কি আছে? আমি তো এগুলো জানি। পুরনো কথা বাদ দিয়ে এখন সরাসরি কি বলবে সেটা বলো তুমি আমাকে। আমি 2-3 দিন পরে তোর নানু বাড়িতে আসছি, তখন তোকে আমি সবকিছু খুলেই বলবো। বুঝতে পারছিস? আর তোর বাবার অফিসের মধ্যে চাপ যাচ্ছে, তার জন্য আসতে পারছি না। তোর বাবাকে নিয়ে তুই তো জানিস, তোর বাবা একটু ফ্রি হলেই 2 দিন পরে আমরা আসছি। ঠিক আছে মা, নানুর সঙ্গে কথা বলবে, দাঁড়াও। আমি নানুকে গিয়ে মোবাইল দিচ্ছি তোমার সঙ্গে কথা বলার জন্য। নানু অনেকবার বলেছিল, কিন্তু আসলে আমার ফোনে ব্যালেন্স ছিল না। এই বলে রাকিব তার মোবাইলটা তার নানুর কাছে নিয়ে আসলো। এদিকে রাকিবের আম্মু রাকিবের নানুর সঙ্গে কথা বলতে লাগলো। আর এইভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে যায়। ওরা কি কথা বললো এগুলো রাকিব কোনো কিছুই বুঝতে পারলো না। রাকিবের আম্মু বলতে লাগলো, মা, তুমি চিন্তা করো না, আমি তোমার ইচ্ছাটা আমি পূরণ করব প্রতিদিন। পরে এসেই আমি সবকিছু ব্যবস্থা করছি। পরে আমি ভাইয়ার সঙ্গে আলোচনা করব, দেখি ভাইয়া কি বলে। এখন কারণ মতামত পরিবর্তন হতে পারে। ছোটবেলায় আমাকে যে কথা দিয়েছিল, এখন সে কথা পরিবর্তনে করতেও পারে, কারণ সম্পূর্ণ ব্যক্তিগত তার বিষয়। বুঝতে পারছো? হ্যাঁ, আমি ভালো করে বুঝতে পারছি। ঠিক আচ্ছা, তুই আয়, তারপরে সবাই মিলে আলোচনা করি। তারপরেরটা পরে দেখা যাবে। আমিও তো চাই এই সম্পর্কটা হোক। তারপর কিছু কথা বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে রাকিব এদিকে তার নানুর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর তখনই নীলা চলে আসলো। নীলাও আড্ডার মধ্যে যুক্ত হয়ে ওদের সঙ্গে গল্প করতে লাগলো। তখন প্রায় রাত হয়ে গেছে। আর রাতের খাবার শেষ করে রাকিব তখন বাইরে বের হয়ে জ্যোৎস্নার আলোতে বসেছিল। আর তখনই নীলা পাশে এসে বসলো। নীলা এসে বসার পরেই রাকিবের কেমন যেন হতে লাগলো। বুকের হার্টবিট মারতে লাগতো। আর তখন নীলা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। আর এই জন্য নীলা নিজে থেকে রাকিবকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে একা একা জ্যোৎস্না বিলাস করাটা কিন্তু ভালো হয় না। এগুলো কিন্তু প্রেমে পড়ার লক্ষণ। আর প্রেমে পড়া তো একদম ভালো না, তুই তো ভালো করে জানিস। প্রেম করা তো ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, আমার যতটুকু মনে হয়। আর প্রেম হলো পবিত্র, যেটা মন থেকে আসে। সবার মধ্যে সবার জন্য ভালোবাসা থাকে না, বুঝতে পেরেছ? ওই নির্দিষ্ট মানুষটার জন্যই সবসময় মনটা ছটফট করতে থাকে। আর এটাই হলো প্রেম আর ভালোবাসা। বাহ, তুই তো কবি, সাহিত্যিকদের মতো খুবই ভালো করে কথা বলতে পারিস। তাই এরকম কথা বলে কয়টা মেয়েকে পটিয়েছিস ভার্সিটিতে? এরকমটা কখনোই না, আমি এমনটা কখনোই করিনি। আজ পর্যন্ত একটা মেয়েকেও প্রস্তুত দূরের কথা ঢাকাইনি পর্যন্ত ভালো করে। কারণ মা আমাকে কলেজে যাওয়ার দিনই বলেছিল যে আমার নাকি অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করা আছে, আর আমি যেন এসব কিছু না করি। মায়ের সঙ্গে ছোটবেলা থেকেই আমি ফ্রি, আর মা সরাসরি আমাকে এই কথাটা বলে দিয়েছিল। তার জন্য আর অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। সব সময় ওই আমার রাজকন্যার জন্যই স্বপ্ন দেখতাম। কিন্তু মানুষটাকে কি, তার চেহারা কোনো কিছু জানি না, মনের মধ্যে একটা নিজে থেকে ছবি বানিয়ে রেখেছি। দেখা যাক। রাকিবের কথাগুলো শুনে নীলা মনে মনে হাসছে। কারণ নীলা খুব ভালো করেই জানে তার সঙ্গেই বিয়েটা রাকিবের ঠিক করা। আর নীলার ফুপু মানে রাকিবের আম্মু আসার পরে তাদের বিয়ে নিয়ে কথা বলবে। কিন্তু তার আগে নীলা তাকে একটু নিয়ে মজা করবে। দেখা যাক কি হয়। নীলা এগুলো মনে মনে বলছিল। নীলা তখন রাকিবকে বলতে লাগলো, আচ্ছা চারিয়ার, একটা প্রশ্ন করি তোকে, তোর কেমন মেয়ে পছন্দ? মানে তুই তাকে কি রকম ভেবে দেখেছিস? সে যদি তোর মনের মতো না হয়, তাহলে তুই কি তাকে বিয়ে করবি না? এমন কোনো কিছু মনে করেছিস? আমি তো চাইবো শান্ত সৃষ্ট কোনো একটা মেয়ে আসবে আমার লাইফে, যে মানুষটা আমার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। যে মানুষটা আমি কোনো ভুল করলে সেটা সংশোধন করে দেবে, শাসন করে আমাকে অনেক বেশি ভালোবাসবেন, আমার পরিবারকে সম্মান করবে, আমাকে সম্মান করবে, আর অনেক বেশি ভালোবাসবে। তবে মেয়েটা যদি সিনিয়র হয় তাহলে তো আরো বেশি ভালো হয়। কারণ যতটা শুনেছি, সিনিয়ররা নাকি অনেক বেশি ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে। নীলা রাকিবের কথা শুনেই কিছুটা লজ্জা পেয়ে যায়। আর লজ্জা পেয়ে নীলা আর সেখানে বসে না থেকে সরাসরি রুমে চলে আসলো। নীলা রুমে আসার পরে এদিকে রাকিবকে নিয়ে ভাবতে লাগলো। আর সে আনমনে বলতে লাগলো,
মানুষটা কত কিছু ভেবে রেখেছে, আর এখান দিয়ে যে আমার ভেতরে কি হচ্ছে সেটা নিজেই বুঝতে পারছি না। আমি কেন এমন হলাম? আগে তো আমি ঠিকই ধৈর্য ধরতে পেরেছি, কেন আমার এখন ধৈর্যবাদ মানছে না? আমি কেন নিজেকে ধরে রাখতে পারছি না? কেন বারবার শারীরের সঙ্গে আমার অন্যরকম ফিলিংস হয়ে যায়? না, যেভাবে হোক দূরে দূরে থাকতে হবে। আমি মেয়ে হয়ে আগে কি করে তাকে ভালোবাসি কথাটা বলবো? আর এদিকে তিশার যে অবস্থা, তাকে দেখে তো আমার এখন ভয় হচ্ছে, যদি একবার শায়রি আর তার মতামত পরিবর্তন করে ফেলে। আর যদি আমাদের বিয়েটা না হয় তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আমি যে আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি শাহরিয়ারকে। আমি এসব কিছু মনে মনে ভাবছিলাম, আর তখনই আম্মু আমাকে খাবার খাওয়ার জন্য ডাকলো। আর রুমে এসে দেখলো আমি শুয়ে আছি। আর তখন আম্মু আমাকে বলতে লাগলো, কিরে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, তুই কোথায় ছিলি? তোকে যে এতবার ডাকলাম খাওয়া দাওয়ার জন্য, রাকিব তো খেয়ে ফেলেছে আর রাকিবের সঙ্গে আমরাও খেয়ে ফেলেছি, শুধুমাত্র তুই বাকি আছিস। যা খাবার খেয়ে আয়, নাকি রুমে নিয়ে আসবো তোর জন্য? আম্মু, যদিও আমার এখন খাবার খেতে একদমই ভালো লাগছে না, তবুও খাবার নিয়ে আসো, আমি পরে খেয়ে নিব। আর আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, বুঝতে পেরেছো? যাও তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। কিরে, তোর এমন মনের মধ্যে উতলা লাগছে কেন? কোনো কিছু হয়েছে নাকি? তোর কি হয়েছে সত্যি করে বল তো, আমার তো তোর উপর সন্দেহ হচ্ছে। আম্মু, আমার কোনো কিছুই হয়নি, আমার এমনিতেই ভালো লাগছে না, তাই এমন হয়তো দেখাচ্ছেন। আর বললাম না, আমার অনেক খিদে পেয়েছে, যাও তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমি এখনই খাবো। তারপর নীলার মা আর কোনো কথা বাড়ালো না। নীলা এদিকে হাসতে শুরু করলো আনমনে। আর একটু পরে নীলার আম্মু খাবার নিয়ে আসলো নীলার জন্য। আর খাবার খেয়ে তখন নীলাকে বলতে লাগলো, তোর কি হচ্ছে সেটা আমি এখন বুঝতে পারছি। দেখ, তোর বয়সটা কিন্তু আমি নিজেও পার করে এসেছি। এ সময় কি হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। তবে যেটা করবি ভালো মতো চিন্তা ভাবনা করে করবি। তোর বাবার মতি গতি তেমন একটা ভালো লাগছে না আমার। নীলার আম্মু এই কথা বলার পরেই সেইখান থেকে চলে আসলো। আর সোজা রুমে আসার পরেই দেখতে পারলো নীলার বাবা বিছানায় বসে আছেন আর হয়তো কোনো কিছু চিন্তা করছেন। নীলার আম্মু নীলার বাবাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আর তখন নীলার বাবা নীলার আম্মুকে বলতে লাগলো, আসলে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একজনকে কথা দিয়ে ফেলেছি যে আমি নীলাকে তার ছেলের সঙ্গে বিয়ে দেব। সবকিছু করা হয়ে গেছে। আসলে আমি ওই রফিক ব্যাপারীর কাছ থেকে 5 লক্ষ টাকা এনেছিলাম ব্যবসার জন্য, কিন্তু সেগুলি এখন পর্যন্ত দিতে পারিনি। আর এখন ওরা আমার মেয়ের সঙ্গে সম্বন্ধ করতে চাইছেন, আমাদের সঙ্গে সম্বন্ধ করতে চাইছে। আমিও আর অমত করিনি, আমিও তাদেরকে কথা দিয়ে ফেলেছিলাম। মন বলে যদি কথা না দিতাম তাহলে ওরা টাকাটা চাইতো। আর যেহেতু আমি রাজি হয়ে গেছি বিয়েতে, তাই আর টাকা দিতে হবে না বলেছে। এখন যদি আমি আবার ওদেরকে না করি তাহলে টাকাটা দেওয়া লাগবে। আর ওরা তো কখনোই টাকাটা নেবে না, ওরা আমার মেয়েটাকে চাইবে। কারণ ছেলেটা যদিও জানি তেমন একটা ভালো নয়, কিন্তু টাকার কাছে আমি হার মানবো? আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তুই নিজেই তোমার বোনকে কথা দিয়েছিলে যে বিয়ে দেবে, আর এই কারণেই হয়তো রাকিব এখানে এসেছে, হয়তো ঘুরতে এসেছে। বিষয়টা রাকিব জানে না, কিন্তু 2-3 দিন পর বলেছে আপু আসবেন এই বাড়িতে। তখন তো এটা নিয়ে আলোচনা করা হবে। তখন তুমি কি করবে? তুমি তখন তোমার বোনকে কি জবাব দিবে? এটা তো আমি নিজেও চিন্তা করেছি। আসলে কি যে করলাম আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তবে ওই রফিক ব্যাপারীর মানুষটা এতটা ভালো না। ওর কথা মতো যদি না চলি, তাহলে যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়, এটার কারণে আমি আর সাহস পাচ্ছি না। আমার বোনকে তো একটু বুঝিয়ে বলতে পারবো, আর অন্য কাউকে তো আর বুঝিয়ে বলতে পারবো না। ও তো মানবে না। আসলে আমার ভুলটা হয়েছিল ওদের কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য। তুমি এভাবে টাকার কাছে মেয়েটাকে বিক্রি করে দিতে পারো না। এটা তো তুমি কথা দাওনি, তুমি তোমার মেয়েটাকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছ। দেখো, আমি এই সম্বন্ধে একদমই রাজি না। কারণ যেখানে আমার মেয়ের কোনো ভবিষ্যৎ নেই সেখানে কি করে সম্বন্ধ করতে পারি? আর রাকিব ছেলেটা এতটাও খারাপ নয়। রাকিব অনেক ভদ্র একটা ছেলে, এটা তুমিও জানো, আমিও জানি। আর জেনে শুনে মেয়েটাকে একটা জল্লাদের হাতে চলে যাবে, তাও আবার তোমার নিজের ভুলের মাসুল তোমার মেয়েকে কেন দিতে হবে? দেখো, আমার তো আরো একটা মেয়ে আছে। তিশার সঙ্গে না হয় আমি রাকিবের বিয়েটা দেবো, আর এদিকে নীলার সঙ্গে ওই হাসানের সঙ্গে বিয়েটা ছেড়ে ফেলি, তাহলে তো মিটে যায়। আমার বোনকেও কথা দেওয়া হয়ে গেল।
আমি বুঝতে পারছি তুমি সব দিকেই মন রাখতে চাচ্ছ, কিন্তু এটা কি হয়? এদিকে তোমার মেয়ে যে মনে মনে রাকিবকে ভালোবাসে, সেই ভালোবাসায় কি কোনো মূল্য নেই? দেখো, তোমার কাছে কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে মূল্য আছে। আমি জানি আমার মেয়েটা রাকিবকে নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে। যবে থেকে শুনেছে রাকিবের সঙ্গে তার বিয়ে ঠিক করা আছে, তুমি বাবা হয়তো আর এগুলো বুঝবে না। আমি তো ওর মা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার মেয়ের অবস্থা। আসলে আমি তোমাকে বোঝাতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করব। এখন আমি কোন দিকে যাব? দেখো, আমার যেটা সিদ্ধান্ত সেটাই তোমাকে মানতে হবে। এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। হাসানের সঙ্গেই নীলার বিয়ে হবে, আর এটাই ফাইনাল। আর তৃষার সঙ্গে রাকিবের বিয়ে হবে। আর আপু আসলে আমি এটা নিয়ে আলোচনা করব। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবে, আমি তোমাকে বাধা দেব না, কারণ তুমি বাধা পেলেও আমার কথা শুনবে না। তাই বাধা দিয়ে তোমাকে কোনো লাভ হবে না। তারপর নীলার আম্মু আর কোনো কথাই বললো না। নীলার আম্মু চুপচাপ ঘুমিয়ে গেল। আর এদিকে রাকিব রুমে এসে শুয়ে পড়লো আর শুয়ে শুয়ে ভাবতে লাগলো নীলার কথা। নীলাকে তার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এদিকে রাকিব আবার ভাবছে তার মা তো তার বিয়েটা অন্য কারো সঙ্গে ঠিক করে রেখেছে। আর এদিকে নীলাকেও তার অনেক বেশি ভালো লেগে গেছে। নীলা মেয়েটা অনেক বেশি ভালো। রাকিব এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারলো না। সকালবেলা ঘুম ভাঙলো নীলা ডাকে। নীলা তখন বলতে লাগলো, গুড মর্নিং স্যার, আপনার জন্য কফি নিয়ে এসেছি। আপনি তো আবার ঢাকার মানুষ, আপনি আবার কফি ছাড়া একদমই চলতে পারেন না, এতটাই তো শুনেছি আমি। কফি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এত সকালে কফিটা আমার জন্য কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছো, তবে বাড়তি কথাগুলো একদম পছন্দ না। বুঝতে পেরেছো? আমার ঢাকার মানুষ বলে সব সময় কফি খাই, এটা ভুল ধারণা। ও ঠিক আছে, তো কফিটা খেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসুন। আজকে তোমাকে নিয়ে আমি আমার একটা জায়গায় যাব। আসলে আমার একটা বান্ধবীর বিয়ে, আর ওখানে যাব, আর সাথে করে তোমাকে নিয়ে যাব। তুমি কিন্তু না করতে পারবে না। ঠিক আছে, অনেক দিন বিয়ের দাওয়াত খাওয়া হয় না, তো আজকে না হয় তোমাকে নিয়ে তোমার বান্ধবীর বিয়েতে যাই। যদি কোনো কিছু একটা থাকে তাহলে সাথে করে আমিও বিয়ে করে নিয়ে আসবো। এই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কারণ যেহেতু একটু টাইম লাগবে। নীলার কথা শুনে রাকিব তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। কফি খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে খাবার খেয়ে চলে আসলো খাবার টেবিলে। খাবার টেবিলে আসার পরে তার নানু তাকে প্রশ্ন করতে লাগলো কোথায় যাওয়া হচ্ছে। আর তখন রাকিব বলতে লাগলো, আসলে নীলাপুর বান্ধবীর বিয়ে, তার জন্য নীলাপুর সঙ্গে যাব। অনেক দিন বিয়ের দাওয়াত খাওয়া হয় না, বুঝতে পারছো? তার জন্য যাচ্ছি। তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমাকে দিয়ে চলবে না। এবার তো আমার একটা কিছু করাই লাগবে। তোমাকে দিয়ে আর কতদিন? তুমি তো আর কতদিন পরেই পটল তুলবে। রাকিব কথাটা মজা করে বলল। আর রাকিবের কথা শুনে নীলা এবং তৃষা দুজনেই হেসে দিল। আর এদিকে তৃষা ভাবতে লাগলো রাকিবকে কোনোভাবেই তার আপুর সঙ্গে যেতে দেওয়া যাবে না। আর এই কারণে তৃষা তখন বলতে লাগলো, দাদু, তুমি এটা কি করলে? রাকিব ভাইয়ার সঙ্গে নীলাপুর যাচ্ছে, তাহলে আমি কি দোষ করলাম? আমি কেন তাদের সঙ্গে যাচ্ছি না? আমিও যাব। আমরাও তো বিয়ে খেতে আমারও তো বিয়ে খেতে ইচ্ছে করছে। না, তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোর কলেজ আছে, তুই কলেজে যা। তোদের পড়াশোনা শেষ। তোর কি পড়াশোনা শেষ যে তুই যাবি? সময় হলে যাবি। আমি কোনো কথা শুনবো না। সব সময় তোমরা শুধু পড়াশোনার কথা বলো। এত পড়াশোনা করে কি হবে? একদিন তো তোমরা আমাকে বিয়েই দিয়ে দিবে। তার চেয়ে ভালো এখনই বিয়ে দিয়ে দাও, আর আমি আমার নিজের বিয়ে নিজেই খাই। তৃষার কথা শুনে সকলেই হেসে দিল। আর তখন রাকিব গিয়ে তার মামার বাইক বের করলো। আর বাইক বের করার পরে বসে আছেন। আর কিছুক্ষণ পরেই কালো একটা শাড়ি পরে বের হলো নীলা। আর এদিকে রাকিব নীলার দিকে তাকিয়ে আছে, চোখ যেন কোনো কিছুতেই ফেলতে পারছে না। এতটা সুন্দর লাগছে নীলাকে, যা বলে বোঝানো সম্ভব না। আর নীলার দিকে এইভাবে তাকিয়েছিল বলে তৃষা একটা ধাক্কা দিল। তৃষার ধাক্কা দেওয়ার কারণে রাকিব নিচের দিকে তাকিয়ে নেয়। আর নিচের দিকে তাকানোর পরে তখন তৃষা রাকিবকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আপুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন ভাইয়া? তুমি কিন্তু আপুর দিকে একদম তাকাবে না। তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। দেখো তো আমাকে সুন্দর লাগছে না? আরে কি যন্ত্রণা!
তুই আবার কোথায় যাচ্ছিস? যা, তুই রুমে যা। তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বড়রা যাচ্ছি, বড়রা যাই। তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা, রুমে যা। হ্যাঁ, ঠিকই তো বলেছি। শাড়ি আর টি শার্ট তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই যা, আমার বান্ধবীর বিয়ে, আমি যাচ্ছি। তোকে তো দাওয়াত দেয়নি, তুই কেন যাবি? তাহলে তো রাকিব ভাইয়াকেও দাওয়াত দেয়নি, তাহলে রাকিব ভাইয়া কেন যাচ্ছে? তুই তোর বান্ধবীর বিয়েতে একা যা, রাকিব ভাইয়াকে রেখে যা। আমি আর রাকিব ভাইয়া বাইকে করে ঘুরে আসি। সব কথা দেখ, আমার মাথা একদম গরম করবি না। একটা জায়গায় যাচ্ছি, ভালো একটা মুডে আস। এখন আমার মুডটা একদম খারাপ করে দিস না। নীলা তখন রাকিবের পেছনে উঠে পড়ল। এই প্রথম নীলা রাকিবের পেছনে উঠেছে। নীলার মনের মধ্যেও অন্যরকম একটা শিহরণ জেগে উঠেছে, আর পেছন থেকে রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর যেটা দেখতে তৃষার একদমই ভালো লাগছে না। তৃষার ইচ্ছে করছে নীলাকে গলা টিপে মেরে ফেলার জন্য। তৃষার আগে কটমট করছে, আর এটা রাকিব লুকিং গ্লাসে খুব ভালো করে দেখতে পাচ্ছে। তারপর রাকিব বাইক চালাতে শুরু করলো, আর এদিকে নীলা তখন রাকিবকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি তোকে একটা সরাসরি কথা বলতে চাই। আমি জানি না তুই কথাটা কিভাবে নিবি, তবে তোকে সাবধান করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। দেখ, তিশার আচরণ কিন্তু আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তিশা কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে। মনে হয় তুই কিন্তু ওদেরকে বুঝিয়ে সবকিছু বলে দিস। আরে আপু, তুমি এত টেনশন করছো কেন? ও ছোট মানুষ, ও তো এগুলো নিয়ে এখন ভাববেই। এগুলো মানা করলেও শুনবে না, কারণ এই বয়সটা আসলে এরকমই হয়। আমার এদিকে কোনো মতামত নেই। তিশা এমনিতেই বুঝতে পারবে কয়দিন গেলে। তুই যতটা হালকাভাবে নিচ্ছিস, আমি কিন্তু ততটা হালকাভাবে নিচ্ছি না। কারণ তিশা আমার বোন, আমি ওই সম্পর্কে খুব ভালো করে জানি। যেটা মনে করে ও সেটাই করে ছাড়ে। আর যদি সেটা না পায়, তাহলে তুলকালাম কাণ্ড বাদ দিয়ে যায়। এগুলো তুমি নিয়ে চিন্তা করো না, আমি এগুলো ম্যানেজ করতে পারবো। আচ্ছা, তোমার বান্ধবীর বাসা তো অনেক দূর। এত দূরে বান্ধবী কোথায় পেলে? আর তোমার বান্ধবী কি সুন্দর আছে? থাকলে আমার সঙ্গে সেটিং করিয়ে দাও। হারামি, তুই শ্বাস কত বড়! তুই আমার বান্ধবীকে বিয়ে করতে চাস? আমাকে কি চোখে দেখিস না নাকি? কত সুন্দর একটা মেয়ে তোর পিছনে বসে আছে, আমার দিকেও তো একটু দেখতে পারিস। নীলা কথাটা বিড়বিড় করে বলল। রাকিবকে ছাড়া কথা বুঝতে পারলো, আর কিছু কথা বুঝতে পারলো না। রাকিব বাইক চালাতে শুরু করলো, আর প্রায় 1 ঘন্টা পরে নীলার বান্ধবীর বাড়িতে পৌঁছলো। আস্তে আস্তে 12টা বেজে গেছে, আর এখানে আসার পরে দেখতে পারলো সকল মেয়েরা তাদেরকে ঘিরে আছে। আসলে ওরা সবাই নীলার সঙ্গে কথা বলছে, আর ওরা একই ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে, তাই সকল বান্ধবীরা কথা বলছে। আর এদিকে রাকিব বাইক রেখে ওদের সামনে চলে আসলো। আর তখন নীলার অন্য একটা বান্ধবী মেঘলা বলতে লাগলো, দোস্ত, যে এটা কি হ্যান্ডসাম রে, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। আমি ওর প্রতি ক্রাশ খেয়ে গেছি রে। ওর সঙ্গে সেটিং করিয়ে দে না, ওর নাম্বারটা দে। একদম ভুলেও ওর দিকে চোখ দিবি না। আমার ফুফাতো ভাই, আমি তার মামাতো বোন, আর আমাদের বিয়ে ছোটবেলা থেকে ঠিক করা আছে। মানে ও তোদের দুলাভাই, বুঝতে পারছিস? ওর দিকে একদমই চোখ দিবি না। ও ঢাকা থেকে এসেছে আমাদের বাড়িতে, তাই বিয়েতে নিয়ে আসলাম। তোরা দেখতে চেয়েছিলি আমার রাজকুমারকে? যাই বলিস দোস্ত, ছেলেটা কিন্তু অনেক সুন্দর। ইস, এরকম একটা ছেলে যদি আমার হাজবেন্ড হতো কতই না ভালো হতো। আমি কতটা ভালোবাসতাম যা তোকে বলে বোঝাতে পারবো না। থাক, এখন আর এসব কথা বলতে হবে না। ভুলেও কিন্তু ওর সঙ্গে কথা বলবি না, তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো। ও শুধু আমার ব্যক্তিগত পুরুষ। এদিকে রাকিব পাশাপাশি ঘুরে ঘুরে সবকিছু দেখছিল, আর এইভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আজকে নীলার বান্ধবীর গায়ে হলুদ, আর এই কারণে সবাই হলুদ শাড়ি পরে সেজেছে। আর এই রকম ব্যতিক্রম নীলারও হয়নি। নীলাও আজ তাদের সঙ্গে ম্যাচিং করে হলুদ শাড়ি পরেছে, আর হলুদ শাড়িতে নীলাকে অসম্ভব বেশি সুন্দর লাগছিল। আর রাকিব নীলার দিকেই বারবার তাকিয়েছিল। নীলাও বিষয়টা অনেক বেশি ভালো লাগলো। রাকিব চেয়ারে বসে মোবাইল টিপছিল, আর এইভাবে কখন যে সময় পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো বুঝতেই পারলো না। বাড়ির লোক কাউকে আসতে দিয়েছিল না, সবাই বলছিল গায়ে হলুদ শেষ করে বিয়ে শেষ করে তারপর যাওয়ার জন্য। কিন্তু আজকে রাতে এখানেও থাকা যাবে না, কারণ অনেক ভিড়, আর এই ভিড়ের মধ্যে থাকা অসম্ভব। রাকিব তবুও ভাবলো অনুষ্ঠান শেষ করে তারপর বাসায় যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। রাকিব চেয়ারে বসে মোবাইল টিপছিল, আর তখন অন্য মেয়েরা কানের তালে তালে নাচছিল, আর রাকিব কিছুক্ষণ ওদের দিকে তাকিয়েছিল। আর এই বিষয়টা নীলার চোখ এড়ায়নি। নীলা এদিকে আসার পরে রাকিবকে বলতে লাগলো, তুই সাহস ঠিক করে হয়,
তুই ওই মেয়েটার দিকে তাকিয়ে আসিস কেন? আমাকে দেখে কি তোর পছন্দ হয় না নাকি? নাকি আমি দেখতে দেখতে পূর্ণ হয়ে গেছি, তোর ওদিকে দেখা লাগবে না? আরে তুমি এত বেশি রিয়্যাক্ট করছো কেন? আমি তো এমনিতেই তাকিয়েছিলাম, আর ওরা তো সুন্দর ডান্স করছিল। আমি তো শুধু ওদের ডান্স দেখছিলাম। তুই কেন অন্য মেয়েদের ডান্স দেখবি? কই, একবারও তো বললি না নীলা তুমি একবার ডান্স করবে, আমি দেখবো? এই কথাটা তো বললি না। তুই শুধু অন্য মেয়েদের ডান্স দেখা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু দোষ স্বীকার করে নিয়েছি। এবার তো থামো, আর অনেক তো রাত হয়েছে। এবার কি যাওয়া যায়? আর কিছুক্ষণ লাগবে, খাওয়া দাওয়া করে তারপর একসঙ্গে বাড়িতে চলে যাও। আর এত রাতে বাড়িতে যাওয়াটা ঠিক হচ্ছে না। আমাদের কিন্তু এখানে থাকতেও পারবো না, এখানে তো এমনিতেও জায়গা নেই। আমাদেরই ভুল হয়েছে, বিকেলে চলে যাওয়া উচিত ছিল। এই অনুষ্ঠানে শুধু জয়েন করতে থেকে গেলাম। আমি কোনো কিছু জানি না। বাড়িতে যদি আমাকে কোনো কিছু বলে, আমি সত্যিটা বলে যাব যে আমি আসতে চেয়েছিলাম, তুমি নিজেই আসতে চাইছিলে না। নীলা ভাবতে লাগলো তাকে বাড়িতে গেলে কি অবস্থা করতে পারেন। আর এদিকে অনুষ্ঠান শেষ করে রাত 9টার দিকে খাওয়া দাওয়া শুরু হলো। আর খাওয়া দাওয়া শেষ হতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। আর রাত 10টার দিকে রাকিব বাইক স্টার্ট দিল, আর পেছনে নীলা বসে পড়লো। নীলা বসে ভাবছিল, আর এদিকে রাকিব বাইক চালিয়ে যাচ্ছিল। রাতের বেলা নীলা এদিকে পেছন থেকে তখন রাকিবকে বলতে লাগলো, আচ্ছা শাহরিয়ার, তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? সত্যি করে বলবি, কিন্তু আমার সঙ্গে একদম এখন মজা করবি না। আমি কিন্তু মজা করার মুডে নেই। ভালোবাসি কথাটা কি সবসময় বলা লাগবে? এটা মানুষের চোখ দেখে বুঝতে হয়। যে ভালোবাসে তার চোখ দেখে আর তার কাজকর্ম দেখে অনুমান করতে হয়। বুঝতে পেরেছো? তো ভালো যেহেতু বাসিস, তাহলে আমাকে কেন আগে বললি না? আমাকে কেন আগে মুখ ফুটে জিজ্ঞাসা করতে হলো যে তুই আমাকে ভালোবাসিস কিনা? একটা বারো তো প্রপোজ করে দেখলি না, আমি কি ফিরিয়ে দিতাম? সেটা জানি না, তবে আমার অনেক ভয় লাগতো প্রপোজ করতে। আর এত তাড়াতাড়ি প্রপোজ করার কি দরকার ছিল? আমি জানতাম তুমি এই যে আমাকে একদিন বলবে, আর এটারই তো অপেক্ষায় ছিলাম আমি। হারান, তুই আমাকে নিজে থেকে বলেছিস, আর এই জন্যই তোর খবর আছে। আমি মেয়ে হয়ে আগে বলে ফেললাম, নিজের লজ্জা নিজেই খেয়ে নিলাম। রাকিব কথাটা শুনে হাসতে শুরু করলো। আর এদিকে নীলা তখন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর কিছু দূর আসার পরেই বাইকের তেল শেষ হয়ে যায়। আর তখন আরো বেশি ভয় হতে লাগলো রাকিবের, কারণ রাকিব এসব পরিবেশের মধ্যে অভ্যস্ত না। কিন্তু নীলা এসব পরিবেশের মধ্যে অনেক বেশি অভ্যস্ত। যাদের আলোতে নীলাকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর তখন রাকিব নীলাকে বলতে লাগলো, তুমি হাসছো, এদিকে আমি আছি টেনশনে। এখন বাড়িতে কি করে যাব সেটাই তো চিন্তা করছি। এখান থেকে হেঁটে গেলে প্রায় আরো 2 ঘন্টা সময় লাগবে বাড়িতে যেতে। এই 2 ঘন্টা হাঁটলে আমার কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেছো? আর রাস্তাঘাট কেমন একটা ভালো নয়। তোমাকে নিয়ে আমি কি করে হেঁটে হেঁটে যাব যদি রাস্তায় কোনো বিপদ হয়? রাস্তায় তেমন একটা বিপদ হবে না মনে হয়, কারণ আমাকে তো এখানে সবাই চেনে। আর যদি বলে যে সাথে এটাকে, তখন আমি বলবো আমার হাজবেন্ড। আর কি সমস্যা? তুমি গ্রামের লোকদেরকে ভালো করে চেনো, আর ওরা যদি আমাদের বিয়ে দিয়ে দেয় আর মান সম্মান নিয়ে অনেক টানাটানি হয়ে যাবে। তার চেয়ে ভালো আমি বাড়িতে ফোন করে দিচ্ছি, মামা এসে আমাদেরকে নিয়ে যাবে। তাকে সব কাজ করার দরকার নেই। সামনে একটা দোকান রয়েছে, এই দোকানটা প্রায় খোলা থাকে। আমি বাবার সঙ্গে যখনই শহরে যেতাম, তখন অনেক রাত করে বাসায় ফিরতে হতাম। আর তখন এখান থেকে তেল নেওয়া যেত। এখন দেখা যাক ওই দোকানটা খোলা আছে কিনা। রাকিব এবং নীলা দুজনেই হাঁটতে হাঁটতে ওই দোকানের সামনে চলে আসলো। আর ভাগ্য ভালো থাকায় দোকানটা খোলা পেয়ে গেল। লোকটা তখন দোকান বন্ধ করছিল। আর তখন নীলাকে দেখে লোকটা খুবই ভালো করে চিনতে পারলো। আর তখন লোকটা নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? আজকে কি তুমি ভার্সিটিতে গিয়েছিলে, নাকি তুমি জবে ভার্সিটিতে যাও? তখনই তোমার রাত হয়ে যায়। আর পাশেই ছেলেটাকে? আসলে কাকা ও আমার হাজবেন্ড, আপনাদের জামাই। আসলে গিয়েছিলাম একটা বিয়েতে, আর ফিরতে রাত হয়ে যায়, আর পথে তেল শেষ হয়ে যায় বাইকের। ও আচ্ছা, ঠিক আছে। তোমার বাবাকে আমার সালাম জানিও। তোমার বাবা তো এখন এদিকে কম আসেনি, তাই দেখাও হয় না। আর বিয়ে হলেও অথচ জানতেই পারলাম না। আসলে কি হঠাৎ করেই হয়ে গেছে তো, সেজন্য বাবা কাকে জানাতে পারেনি। একদিন বাসায় আসবেন, আমি আবার ঢাকায় চলে যাব। দোয়া করি তুমি অনেক সুখে থাকো। আর বাবা, তুমি মেয়েটাকে দেখে রেখো, মেয়েটা অনেক ভালো, তোমার সঙ্গে অনেক ভালো মানিয়েছে।
লোকটার সঙ্গে কথা বলা শেষ করে বাইকের তেল নিয়ে রাকিব সরাসরি চলে আসলো বাড়িতে। বাড়িতে আসার পরে দেখতে পারলো তার নানু এখন পর্যন্ত জেগে আছে, আর জেগে থাকার যথেষ্ট পরিমাণে কারণ রয়েছে। আর তার নানু এগিয়ে আসার পরে রাকিবের কান ধরে বলতে লাগলো, কি ব্যাপার, তোরা এত রাতে হলো কেন? আমি যে সেই কখন থেকে তোদের জন্য বসে অপেক্ষা করছি, তোরা কি ভেবেছিস তা তো দেরি করলি কেন? নানু বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ নেই। আমি অনেক তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু সে বলেছিল খাবার না খেয়ে আসবে না, তা নাকি খাবার খেতেই হবে। আমি বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু আসছিল না। এখানে আমার কি দোষ? রাত 11টা বাজে আর এখন তোরা এসেছিস? এই গ্রামের মধ্যে 11টার সময় কেউ জেগে থাকে না, বুঝতে পেরেছিস? তোদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঢাকায় পাঠিয়ে দেব। আমার আর এই বলে সহ্য হচ্ছে না তোদের যন্ত্রণা। দাদু, তুমি এটা কি করলে? তুমি ওদের বিয়ে দিবে মানে? ওদের বিয়ে কোনোভাবেই হতে পারে না। আপু তো ওর থেকে অনেক বড়, আর একজন সিনিয়র মেয়ের সঙ্গে এভাবে বিয়ে হতে পারে না। কি রে, তুই এখনো ঘুমাসনি? তুই এখনো জেগে আছিস কেন? যা গিয়ে ঘুমা। তোর তো এখানে কোনো কাজ নেই। কালকে যদি কলেজে না যাস, তখন তো আবার বাহানা শুরু করবি যে তোর ঘুম হয়নি। তোমরা শুধু আমাকে পড়াশোনার কথা বলো, একবারও তোমরা আমার কথাটা চিন্তা করলে না। থাকার চিন্তাও করা লাগবে না, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। এই বলে তৃষা চলে গেল। আর তৃষা চলে যাওয়ার পরেই দরজা লাগিয়ে দিল। আর এই কারণে রাকিব কিছুটা ভয় পেয়ে গেল। আর রাকিব তৃষার পেছনে এসে দরজার মধ্যে ধাক্কাতে শুরু করলো। আর দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজাটাই ভেঙে ফেললো। আর দরজা ভেঙে ফেলে দেখতে পারলো তৃষা নিজের হাত কেটে ফেলেছে। আর হাত কেটে ফেলার পরে তৃষাকে একটা থাপ্পড় মারলো রাকিব। আর তখন তার নানু চলে আসলো। রাকিবের নানু আসার পরে বিষয়টা দেখে বলতে লাগলো, তোরা দুই বোন কি শুরু করে দিয়েছিস? ছোটবেলা থেকে রাকিব এবং নীলার বিয়ে ঠিক করা আছে। আর তৃষা, তোর তো এখনো বয়সই হয়নি, তুই এখন এসবের জন্য পাগল হয়ে গিয়েছিস? তো তোকে মাথা ঠিক আছে? আমি তো তোর কাছ থেকে এতটুকু আশা করতে পারিনি। তুই আমার আর তোর বাবা মার কথা একদমই চিন্তা করলি না। নানু, তুমি এত জোরে জোরে কথা বলো না। মামা মামি জেগে যেতে পারে, আর মামা মামি জেগে গেলে আবার সমস্যা, বুঝতে পারছো? এখানে মান সম্মানের প্রশ্ন। থাক, ও একটা ভুল করে ফেলেছে, তোমরা তাকে ক্ষমা করে দাও। আর তিশা, আমি তোমাকে আমার ছোট বোনের মতোই দেখি। তোমার এখনো বয়স হয়নি, আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। আর তোমার আপুর সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে আমি তোমার দুলা ভাই, তারপর আবার আমি তোমার বড় ভাইয়ের মতো। তুমি আমাকে সেরকমটাই সম্মান করবে। এর থেকে কিছু বললাম না। এখন বড় হতে শুরু করেছো, আর আমার থেকে অনেক ভালো ভালো ছেলে পাবে। আমি কথা দিলাম তোমাকে, আমি খুব সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো তোমার। এবার ঠিক আছে? আর কখনো এরকমটা করবে না, প্লিজ। রাকিবের কথায় তৃষা কোনো কিছু বললো না। তারপর রাকিব আরো অনেক কিছু দিয়ে তৃষাকে বুঝিয়ে দিল। তৃষাও সবকিছু বুঝতে পারলো। আর এদিকে রাকিব তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলো অনেক দেরিতে। আর ঘুম থেকে উঠে দেখতে পারলো তার বাবা মা চলে এসেছে। আর তার আম্মু খাবার টেবিলে বসে গল্প করছে। কিন্তু রাকিবকে আজ কেউ ডাকতে যায়নি। প্রতিদিন তো মেলা ডাকতে চায়, কিন্তু প্রতিদিন তো নীলা ডাকতে চায়, কিন্তু আজকে নীলাও ডাকতে যায়নি। রাকিব খাবার টেবিলে আসার পরে তখন বলতে লাগলো, কি ব্যাপার? সকাল 12টা বেজে গেছে, আর এখনো পর্যন্ত তোমরা আমাকে ডেকে তুললে না কেন? প্রতিদিন তো নীলা কি আমাকে ডেকে আসে? প্রতিদিন যেন মিলাই ডেকে দেয়, এই কারণে সবকিছু ব্যবস্থা করা হচ্ছে। আর আজকে তোদের বিয়ে, বুঝতে পারছিস? আজকে কি করে তোকে ডেকে তুলবো? লজ্জা শরমের কি মাথা খেয়েছিস নাকি? হরমজাদা, এত রাত করে বাড়িতে ফিরেছিস কেন? তুই কি মনে করেছিস আমি এগুলো খবর জানতে পারবো না? আমি সব কিছু জেনে গিয়েছি। বিয়েতে যাবি ভালো কথা, কিন্তু এত রাত করে বাড়ি ফেরার মানেটা কি? আম্মু, এটা আমাকে কেন বলছো? তুমি এটা নীলাকে গিয়ে বলো। এখানে আমার তো কোনো দোষ নেই, বুঝতে পারছো না? আর এত রাতে এসেছো, তার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর হঠাৎ করে বিয়ে মানে, আমি তো চেয়েছিলাম ঢাকায় গিয়ে তারপরে সবকিছু
ব্যবস্থা করা যাবে। এত তাড়াতাড়ি কেন বিয়ের ব্যবস্থা করতে গেলে? মানুষের সঙ্গে যদি চলাফেরা করতি তাহলে বুঝতে গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা। নামের মানুষ অলরেডি তোমাদেরকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কালকে এত রাতে বাড়ি ফিরেছিস দেখে, আর এ কারণেই তো বিয়েটা তাড়াতাড়ি শেষ করাই ভালো। বিয়ে হয়ে যাবে আর কালকে আমরা ঢাকা ফিরছি। তোর বাবা বলে দিয়েছে, তোর বাবা তোর মামার সঙ্গে কথা বলেছে। জাগিয়ে কথা বলে আয়, অফিসে অনেক বেশি চাপ পড়ে। একটা সময় আবার এসে ঘুরে যাবে। নীলাকে নিয়ে আপাতত বিয়েটা শেষ করে ঢাকায় যাচ্ছি, এটাই ফাইনাল। রাকিব আর কোনো কথা বলল না। তারপর পারিবারিকভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। এখন রাকিব দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। রাত 11টা বেজে গেছে। কালকে সকালেই তাদের ট্রেন রয়েছে। 10টা বাজে। সকাল 10টায় তাদের ট্রেন। আর সকাল 10টার ট্রেনে তারা ঢাকায় চলে যাবে। আজকে রাতেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতে কোনো ট্রেন না থাকায় তাই আজকে এখানেই তারা বাসরাত করতে হচ্ছে। রাকিব বাসর ঘরের সামনে দাঁড়িয়েছিল, আর তখন তৃষা এসে ধাক্কা দিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। রাকিব ভেতরে গিয়ে দরজা লক করে দিল, আর তখন বিছানার মধ্যে তাকিয়ে দেখতে পারলো নীলা বসে আছে লাল বেনারসি পরে। আর তখন রাকিব ফাইজলামো করে বলতে লাগলো, ভেবেছিলাম নিজের রুমে নিয়ে তারপরে বাসরাত করব, কিন্তু শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে বাসরাত করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কি হতে পারে? ও তাই নাকি? তাহলে তো বাসর রাত করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। আমি তো আপনার রুমের পাশেই আছি, আমিও ঘুমিয়ে পড়ি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপনি বেরিয়ে যান ঘুম থেকে। না থাক, যদিও তোমার রুমে এসে গেছি, তাহলে আর রুম থেকে বেরিয়ে যাব কেন? এবার না হয় তোমার সঙ্গেই ঘুমিয়ে পড়ি। আর আমি এগুলো কোনো কিছুই বুঝি না। আমি চুপচাপ শুধু তোমার পাশে ঘুমাবো, আর কোনো কিছুর প্রয়োজন নেই। রাকিব হাসতে হাসতে ফাইজলামো করে এই কথাটা বলল। আর যখন নীলা এগিয়ে আসলো, এগিয়ে আসার পরে রাকিবকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আর বিছানায় ফেলে দেওয়ার পরে কানের কাছে গিয়ে বলতে লাগলো, তাই নাকি? আপনি তো কোনো কিছুই বোঝেন না। ঠিক আছে, আপনার কোনো কিছু বুঝতে হবে না। আপনার এই সিনিয়র বউকে কোনো কিছু বোঝাতেও হবে না। উল্টো সিনিয়র বউ আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। তাহলে তো ভালোই হয়, আমার আর কষ্ট করে কোনো কিছু আদায় করতে হলো না। ওটা সেই আমার কাছ থেকে আদায় করে নেবে। আমার কি ইচ্ছা আছে জানো? আমার সুন্দর একটা ফুটফুটে বাবু হবে, সারাদিন খেলাধুলা করবে, পুরো বাসাটা রাঙিয়ে তুলবে। বলো, সেটা পূরণ করবে? কিন্তু সেটা পূরণ করার জন্য তো আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি কি পারবেন কষ্টগুলো করতে? তুমি আমার পাশে থাকলে সমস্ত কষ্ট সহ্য করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবার তোমাকে অনেক আদর করতে হবে। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আসছি সেই ছোটবেলা থেকে। তারপরে নীলা রাকিবের ঠোঁট দখল করে নিল। আর এইভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এইভাবেই না হয় থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। সবাই ভালো থাকুন।